নমস্কার। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী কিংবা আত্মজীবনীতে বিস্ফোরক সাবিত্রী। উত্তমদার হাতে থাপ্পড় এখনো ভুলিনি। উত্তমদা আমাকে বরাবরই খুব শাসন করতেন। আসলে বয়সে অনেকটা বড় ছিলেন তো, সব সময় আমাকে মজা করে বলতেন, তুমি তো আমার হাঁটুর বয়সী। সেই যে আমাদের নিয়মিত যাতায়াত শুরু হলো, সেটা একটা অভ্যাসে পরিণত হলো। এমন একটাও দিন থাকতো না যেদিন আমরা দেখা করতাম না। যখন শুটিং থাকতো তখন তো এমনিই দেখা হতো, বাকি সময়েও কাজ শেষ করে উত্তমদা আমার কাছে চলে আসতেন। আমাকে সব সময় আগলে রাখতেন। একবার মনে আছে, কোনো এক কথার মাঝে আমি শালা বলে ফেলেছিলাম। উনি সেটা শুনে অসম্ভব রেগে গিয়েছিলেন। আমার গালে সজোরে এক থাপ্পড় মেরে বলেছিলেন, মেয়েদের মুখে গালাগালি মানায় না। ছেলেদের মুখ খারাপ করা সাজে, মেয়েদের নয়। আসলে কোথাও গিয়ে একটা বনেদি ব্যাপার ছিল ওর মধ্যে। উত্তমদার হাতে মার খেলেও কিছু মনে হতো না, কারণ আমি ওকে সেই জায়গাটা দিয়েছিলাম, গুরুজনের আসনে বসিয়েছিলাম। একবার একটা মজার ঘটনা ঘটেছিল। আগেই বলেছি, বাবা খুব কড়া ছিলেন। আমাকে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখতে এবং বাবার উপরে কথা বলার সাহস আমার ছিল না। একবার উত্তমদা আমার বাড়িতে এসে আমার ঘরে আড্ডা দিচ্ছেন। ওদিকে বাবার নিয়ম ছিল রাত 10টার সময় বাড়ির প্রধান গেটে তালা লাগিয়ে দেবেন নিজের হাতে। তারপর আর কারোর ঢোকা বেরোনোর অনুমতি ছিল না। ওদিকে বাবা গেটে তালা লাগিয়ে দিয়েছেন, আর এদিকে উত্তমদা আমার ঘরে। সে কি কাণ্ড! শেষমেশ বাবার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য উত্তমদা আমার বাথরুমে গিয়ে লুকিয়েছিলেন। আসলে উত্তমদা আমার কাছে আসতেন একটু শান্তি পেতে। ওর ব্যক্তিগত জীবনে এত ঝড়ঝাপটা ছিল যে কাজ শেষ হলে আমার কাছে এসে খোলা মনে একটু গল্প করতেন। উনি একটু মানসিক শান্তি পেতেন। এ কথা তো সকলেই জানেন যে উত্তমদার স্ত্রী ভীষণ অবুঝ মহিলা ছিলেন, লেখাপড়াও জানতেন না। সারাক্ষণ উত্তমদার সঙ্গে ঝগড়া করতেন, সব সময় কারণ খুঁজতেন কি নিয়ে ঝগড়া শুরু করা যায়। এরকম একজন সঙ্গীর সঙ্গে জীবন কাটানো সত্যিই খুব কঠিন ছিল। স্ত্রীর জন্য উত্তমদা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। এই জন্য কম বয়সে বিয়ে করতে নেই। উত্তমদা আমার সঙ্গে ওর জীবনের সব কথা শেয়ার করতেন। আমাকে বলতেন, অল্প বয়সে ওরকম একজন দজ্জাল মহিলাকে বিয়ে করে ওর জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। এ কথা ভুল নয় যে উত্তমদা আমার সঙ্গে থাকতে চেয়েছিলেন, কিন্তু আজ অবধি কোনো দিনও আমি কারো সংসার ভাঙতে চাইনি, তাতে পাপ লাগে। আমি ওকে বলেছিলাম,
আমরা যেরকমভাবে আছি সেরকমভাবেই থাকবো। উনি যেন ওর সংসার ভেঙে আমার কাছে না আসেন। আসলে আমার ভাগ্যে বিয়ে করে সংসার করা বোধহয় ছিল না, অথচ আমার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে করব। আমার অনেক সন্তান হবে, সব সময় ঘর ভর্তি লোক থাকবে। উত্তমদার পরে আর একজনের প্রেমে পড়েছিলাম, সর্বেন্দ্র সিংহ, কিন্তু উনিও বিবাহিত ছিলেন। দেখে দেখে ঈশ্বর আমার জন্য সব বিবাহিত পুরুষদেরই পাঠাতেন। সর্বেন্দুর কথায় পরে আসছি, আগে আমার স্বপ্নের পুরুষের কথা আর একটু বলি। একটা সময় বাবার কানেও আমার আর উত্তমদার সম্পর্কের কথা পৌঁছয়। সেই সময় এক জনপ্রিয় সাংবাদিক সরোজ গুপ্ত একটি স্টোরি করেন, যেখানে লেখা ছিল আমি আর উত্তমদা নাকি বালিগঞ্জে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে একসঙ্গে থাকি। তবে এই কথাটি একেবারেই মিথ্যে। মনে আছে, সরোজদা যখন খুব অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি ছিলেন, আমি ওকে দেখতে গিয়েছিলাম। উনি আমার হাত চেপে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন আমি ওই খবরটা করে অন্যায় করেছিলাম। কিন্তু তুমি এত মহান যে ওই খবরের পরেও আজ তুমি আমাকে দেখতে এসেছো। সরোজদার সেই খবরটা আমার পরিবারে খুব খারাপ প্রভাব ফেলেছিল। বাবা একটা সময় অবধি খুব শাসনে রাখতেন, কিন্তু যখন আমি সিনেমার নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হলাম, উনি বলেছিলেন তুমি এখন স্বাবলম্বী মেয়ে, নিজে কষ্ট করে দাঁড়িয়েছো, এখন থেকে আর আমি তোমাকে শাসন করব না, যেটা ভালো বোঝো করবে। কিন্তু উত্তমদার সঙ্গে ওই ধরনের খবর পড়ে বাবা খুব রেগে গিয়েছিলেন, বলেছিলেন এবার বাড়াবাড়ি হচ্ছে, এসব থামাও। বাবা আমার জন্য সম্বন্ধ দেখাও শুরু করেন, কিন্তু উত্তমদা সেগুলো সব ভাঙিয়ে দিতেন। সুপ্রিয়া দেবীর জন্য ঘর ছাড়তে পারলেন, আমার জন্য নয়। অনেকেই বলেন সুচিত্রা সেনের সঙ্গে উত্তমদার প্রেম ছিল, কিন্তু সেটা একেবারে বাজে কথা। আমি হলফ করে বলছি উত্তমদার সঙ্গে সুচিত্রার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না। আর সুচিত্রা এমনিতে খুব গম্ভীর স্বভাবের ছিলেন। আমি ওর সঙ্গে যখন শুটিং করেছি, দরকার না হলে উনি একটাও কথা বলতেন না। সুচিত্রার আর একটা অদ্ভুত স্বভাব ছিল, আগের দিনই হয়তো একসঙ্গে শ্যুট করলাম, কিন্তু পরের দিন আমাকে দেখে চিনতেও পারলেন না। তবে একটা কথা উনি বলেছিলেন যেটা আমার কানে এসেছিল, আমি যত বড়ই স্টার হই না কেন, কখনো সাবিত্রীর মতো অভিনয় করতে পারবো না। সুচিত্রার সঙ্গে মাত্র 2টো ছবিতেই অভিনয় করেছিলাম। আসলে আমার সঙ্গে সুচিত্রা ছবি করতে চাইতেন না, জানতেন অভিনয়ে আমি ওকে ছাপিয়ে যাব। গৃহদাহ বলে একটা ছবি করেছিলাম, যেখানে আমার ছোট চরিত্র ছিল, তাতেও কিন্তু দর্শক আমাকে বেশি পছন্দ করেছিলেন। যাই হোক ফিরি আমার স্বপ্নের পুরুষের কথায়। কোনো মানুষই পারফেক্ট হন না, সকলের মধ্যেই কিছু না কিছু খুঁত থাকে। উত্তমদার মধ্যেও ছিল,
আর সেই নিয়ে এখনো ওর প্রতি আমার অভিমান রয়েছে। উত্তমদা আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিলেন যখন ওর সামনে ও স্ত্রী আমাকে যা নয় তাই বলে অপমান করেছিলেন। কিন্তু উত্তমদা সেদিন একটা কথাও বলেননি। ও স্ত্রী এসে আমাকে বলেন, তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিচ্ছ, আমি তোমাকে সাবধান করছি। শুধু এইটুকু নয়, আমাকে আরও অশ্লীল ভাষায় আক্রমণ করতে থাকেন। উত্তমদা কিন্তু সামনেই দাঁড়িয়েছিলেন। আমি ভেবেছিলাম সেদিন উত্তমদা প্রতিবাদ করবেন, আমার হয়ে কথা বলবেন। ওই মানুষটা তো আমাকে ভালোবাসতেন, আমার সঙ্গে থাকতে চেয়েছিলেন। আমি বরং ওর সংসার ভাঙতে চাইনি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে উত্তমদা পুরো নিশ্চুপ ছিলেন। ওই দিনটার জন্য আমি ওকে ক্ষমা করতে পারবো না। আমি মাথা ঘুরে পড়ে যাই। উত্তমদা স্ত্রীকে নিয়ে বেরিয়ে চলে যান এবং আমার গাড়িতে চেপেই বাড়ি ফেরেন। এই ঘটনার পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। এমন রোগা হয়ে যায় যে চারিদিকে রটে যায় আমার টিবি হয়েছে। সেদিনের সেই ঘটনার পর আমি মানসিকভাবে উত্তমদার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। এখান থেকে ছুটি নিয়ে আমি ঢাকাতে চলে গিয়েছিলাম চিকিৎসা করাতে। বড় কবিরাজ প্রভাকর চট্টোপাধ্যায়কে দেখাই। এরপর রাঁচিতে গিয়ে জল বাতাস পরিবর্তন করে আমি সুস্থ হয়ে ফিরে আসি। তারপর থেকে উত্তমদার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। এরপর যখন সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তমদার সম্পর্কের কথা সামনে আসে, আমি উত্তমদাকে বুঝিয়েছিলাম আর যাই হোক উনি যেন নিজের সংসার না ছাড়েন। আমি বলেছিলাম, ওর তো আগেও প্রেমের সম্পর্ক হয়েছে, আমার সঙ্গেও সম্পর্কে ছিলেন। তখন যদি সংসার ভেঙে না থাকে তাহলে এখন কেন? সুপ্রিয়া দেবীর সঙ্গে কি এমন হলো যে উনি এতটা ডেসপারেট হয়ে উঠলেন? আমি অনুরোধ করেছিলাম গৌরী মানে উত্তমদার স্ত্রীকে না ঠকাতে। আমারও তো খুব ইচ্ছে ছিল উত্তমদার সঙ্গে সংসার করার, কিন্তু আমি তো কখনো ওকে ঘর ভাঙতে দিইনি। আমি না হয় একাই থাকলাম সারা জীবন, কিন্তু নিজে ভালো থাকতে গিয়ে 10 জনের ক্ষতি করব, সেটা তো ঠিক নয়। উত্তমদা সেদিন আমার কথার কোনো উত্তর দিতে পারেননি, মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আসলে আমার দিকে চোখে চোখ রাখার সাহস হয়তো ছিল না। আমার জন্য সংসার ভাঙলেন না, অথচ সুপ্রিয়ার জন্য ভাঙলেন। আমারও খুব রাগও হয়েছিল, কিন্তু ওর সামনে আর সেটা প্রকাশ করিনি, কারণ ততদিনে উনি আমার থেকে মানসিকভাবে অনেক দূরে চলে গিয়েছিলেন। আমার ওর উপর কোনো অধিকারবোধ ছিল না। একজন মহিলা হিসেবে চেয়েছিলাম আর একজন মহিলার সংসার না ভাঙুক, তাই ওই কথাগুলো উত্তমদাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেই চেষ্টা বৃথাই ছিল। অনেক দিন পর উত্তমদার স্ত্রী আবার আমার কাছে এসেছিলেন ক্ষমা চাইতে। আমার সামনে
হাত জোর করে বলেছিলেন, সাবিত্রী, আমি ভেবেছিলাম তোমার জন্য আমার ঘর ভাঙতে চলেছে, তাই তোমার উপর সেই সময় খুব রাগ হয়েছিল। জাস্ট আ মিনিট, 1 মিনিট। আসলে কেউ একজন বেল বাজিয়েছিল, সেই জন্য খুলতে যেতে হয়েছিল। হ্যাঁ, সরি। আমার সামনে হাত জোর করে বলেছিলেন, সাবিত্রী, আমি ভেবেছিলাম তোমার জন্য আমার ঘর ভাঙতে চলেছে, তাই তোমার উপর সেই সময় খুব রাগ হয়েছিল। কিন্তু পরে দেখলাম আমার স্বামী তোমার সঙ্গে নয়, সুপ্রিয়ার সঙ্গে ঘর করতে চলে গেল। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে কথাগুলো বের করে দিই। আমি জানতাম, আমার বিবেক জানতো, আমি তো কোনো অন্যায় করিনি। ভালোবাসা তো পাপ নয়, আমি তো আর কারোর ঘর ভাঙিনি। সর্বেন্দ্রর প্রতি শেষ শ্রদ্ধাটা জানাতে পারলাম না। উত্তম কুমারের পর আমার জীবনে আরেকটি প্রেম আসে। আসলে আমি ব্যক্তিগত জীবনে খুব রোম্যান্টিক একজন মানুষ, তাই আমার আত্মজীবনীর প্রথমাংশটা আমি শুধু নিজের প্রেম জীবনের উপরই ফোকাস করলাম। বাকি গল্প তোলা থাকলো পরের পর্বগুলোর জন্য। আমার এই আরেকটি প্রেমের সম্পর্কের কথা অনেকেই জানেন না। তার নাম ছিল সর্বেন্দ্র সিংহ। উনি পাঞ্জাবি ছিলেন। ওদের পারিবারিক বিশাল ব্যবসা ছিল। খুবই অবস্থাপন্ন ঘরের ছেলে। কিন্তু উত্তমদার মতো সর্বেন্দ্রেরও একটা বিয়ে ছিল। ওই যে বললাম, আমার ভাগ্য। সর্বেন্দ্রর সঙ্গে পরিচয় হয় ওর মায়ের মাধ্যমে। সর্বেন্দ্রর মা আর আমি একই মন্দিরে পুজো দিতে যেতাম। ওর মায়ের নামও ছিল সাবিত্রী। সেই কথা দিয়েই আমাদের আলাপ। ওর মা আমাকে খুব পছন্দ করতেন। সর্বেন্দ্র খুব সৎ মানুষ ছিলেন, কিন্তু ওর একটাই বদভ্যাস ছিল, প্রচণ্ড মদ্যপান করতেন। মদ্যপান তো আমিও করতাম, কিন্তু একটা লিমিট অবধি। সর্বেন্দ্রর ওসব কোনো লিমিট থাকতো না। সকালবেলা ঘুম থেকে উঠেই মদ্যপান করতেন। ভাবতে পারছেন? সর্বেন্দ্র যখন আমার জীবনে আসেন, তখন আমি অনেকটাই পরিণত। উত্তমদাকে নিয়ে আমি যেরকম ছেলে মানুষই করতাম, যেহেতু বয়সটাও কম ছিল, সর্বেন্দ্রর ক্ষেত্রে তা হয়নি। মানসিকভাবে ওকে আমি আমার স্বামীর জায়গায় বসিয়েছিলাম। একটা সময় আসে যখন জীবনের সমস্ত কিছুর জন্য আমি সর্বেন্দ্রর উপর নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু ওই যে আগে বলেছি, আমি কোনো দিনই কারোর ঘর ভাঙতে চাইনি। সর্বেন্দ্র মদ খেয়ে দিনের পর দিন আমার বাড়িতে পড়ে থাকতেন, কিন্তু তাও আমি কখনো ওকে ঘর সংসার ছেড়ে চলে আসতে বলিনি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সর্বেন্দ্র মারা যাওয়ার সময় আমি ওকে শেষবারের মতো দেখতে যেতেও পারিনি, বা বলা ভালো,
আমাকে দেখতে যেতে দেওয়া হয়নি। উত্তমদা হোক কিংবা সর্বেন্দ্র, পুরুষদের জন্য আমি এত স্যাক্রিফাইস করলাম, অথচ তার বিনিময়ে কি পেলাম? শুধুই কষ্ট আর নিপীড়ন। শুধুই কষ্ট, নিপীড়ন। আজকে আমি এখানেই শেষ করলাম। পরবর্তী অংশ আমি খুব শিগগিরই নিয়ে আসছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।